নতুন বাংলাদেশের জন্ম হয়েছে এবং সেই বৈষম্য নিরসনের জন্য ছাত্ররা যে আন্দোলন করেছে, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন যেটা হয়েছে তার বিচার হওয়া দরকার। এবং আপনি সেটাই বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সময় প্রচন্ড বিরাট চ্যালেঞ্জ। এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি শুধু আছেন আর সেনাপ্রধান আছেন। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যে আমি সবকিছু করবে, কিন্তু আর কিছু কিন্তু নাই। এখন ধরেন এই আইজি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, আইজি তো নিশ্চয়ই পলাতক। আজকে প্রধান বিচারপতির বাসা ভাঙচুর হয়েছে। প্রধান বিচারপতি তারেক রহমান খুব একটা বিজ্ঞচিত স্টেটমেন্ট দিয়েছেন, যেটাকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দিত করতে চাই। তার মহাসচিব মির্জা ফখরুল করেছেন যে আজকে আমাদেরকে সংযত হতে হবে এবং কোন রকম হত্যা রিভেঞ্জ যাতে আমরা না নিই, আমরা যাতে নৈরাজ্য সৃষ্টি না করি সেই ব্যাপারে তারা বলেছেন। নির্বাচনটাকে তো যাতে গ্রহণযোগ্য হয় এবং সুষ্ঠু হয়, ভালো লোকরা যাতে নির্বাচন করতে পারে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার তৈরি না হয়, ভবিষ্যতে যাতে কোনো রকম আবার ফ্যাসিস্ট তৈরি না হয়। আমরা এখন বলতে পারি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। মুক্তিযুদ্ধে আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, বৈষম্যর বিরুদ্ধে বৈষম্যহীন একটা বাংলাদেশ। আপনার এখানে কয়েকবারই বলেছি যে 24 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আজকে আমাদের এখানে জন্ম নিয়েছে 24,000 পরিবার। লুটেরা দুর্বৃত্তায়িত রাজনীতির মাধ্যমে যে অবস্থা দেখেছি, আজকে সেই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাতে চাই। আমরা যারা এখানে প্রবীণ আছি, যারা দেশটাকে নতুন ভাবে 71-এ মুক্তিযুদ্ধ দেখেছি, এখানে আমার মনে হয় আমার সাথে এখানে কয়েকজন আছেন যারা 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি এবং আজকে একটি মুক্তিযুদ্ধ দেখলাম। সেই মুক্তিযুদ্ধে আমরা পেয়েছিলাম একটি পতাকা, এটি জাতীয় সঙ্গীত এবং একটি মানচিত্র, কিন্তু আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারি নাই, বৈষম্যহীন সমাজ করতে পারি নাই। আজকে ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই বৈষম্যর বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। তো সুতরাং আমার হৃদয়নিংড়ানো ভালোবাসা, উই স্যালিউট দেম। কারণ বিশেষ করে যারা শহীদ হয়েছেন এই আন্দোলন করতে গিয়ে, তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে এই বাংলাদেশে আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। একটি কথা আছে যে স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। আজকে যে অর্জনটি হয়েছে, নতুন প্রজন্মের এই অর্জনকে আমাদের রক্ষা করতে হবে এবং সেই রক্ষা করতে হলে আপনি যেটা বলেছেন, আগামী দিনের যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই সরকারের গুরু দায়িত্ব কিংবা আমাদের একটা সামনের দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরাট চ্যালেঞ্জ হবে। কথাগুলি বললাম এই কারণে, দেখেন আমি এখানে সম্মানিত আমাদের কর্নেল মুস্তাফিজ সাহেব এবং মেজর মিজান সাহেব কথা বলেছেন, তার আগে সারোয়ার আমার অত্যন্ত কাছের জন্য কথা বলেছে, এখানে আমাদের সন্তান তুল্য হৃদয় হাসানের কথা শুনেছি। আমি বলতে চাই, আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন উনি পদত্যাগ করে চলে গেলেন, উনি ভারতের অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। অজিত দোভালের সাথে বৈঠক করেছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে কিংবা সেখান থেকে তিনি লন্ডন যাবেন ইত্যাদি ইত্যাদি। তবে আমি মেজর মুস্তাফিজের যে স্টোরিটা বললেন, আমি একটু শেয়ার করতে চাই, কারণ ওনারা ভালো বলতে পারবেন আমার চেয়ে এবং ওনাদের কথাটা যথাযথ হবে। আমি এটা বলার উদ্দেশ্য হলো শেয়ার করা, যেটা আমি জেনেছি বিশ্বস্ত সূত্রে, যে গতকালই এই সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী, ন্যাশনাল আর্মি, দেশপ্রেমিক সেনাবাহিনী, গতকালই বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে যে খবরটা পেয়েছিল, গতকালকে বিকেলে প্রধানমন্ত্রীর সামনে বলেছিল যে এই মুহূর্তে পদত্যাগ করা ছাড়া কোনো নাই। যখন নাকি লাস্ট ছাত্রদের পক্ষ থেকে ডিসিশন দেওয়া হলো যে একদিন আগে আগায় নিয়ে আসলো, যখন এই আজকের মুভমেন্টটা, অর্থাৎ এটা ছিল আগামীকাল, মঙ্গলবার ছিল মার্চ টু ঢাকা। তো যাই হোক, বিভিন্ন জায়গায় যখনই হলো যে কারফিউ ভেঙে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা বিভিন্ন দিক থেকে আসবে, যেটা আজকে হয়েছে। তো এই ইনফরমেশনটা যখন আর্মি সেনাপ্রধানের কাছে ছিল, সে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আজকে সেই স্বৈরাচারের কাছে গিয়ে যখন
বললেন যে রিজাইন করা দরকার, কিংবা আপনি কাউকে যাকে মনে করেন তাকে দায়িত্ব দেন, আপনাকে পিসফুলি এক্সিট করার দায়িত্ব আমাদের। উনি নাকি কাগজটা ফাইলটা ছিঁড়ে ফেলে দিচ্ছেন। এটা আমার শোনা, এটা জাস্ট আমি শেয়ার করতেছি। তো যাই হোক, তারপর তারা রাত্রেবেলা এই আর্মি চিফ, যেটাই সংক্ষেপে কর্নেল মুস্তাফিজ মিজান ভালো বলতে বলে, কাজ বলেন কি, চিফ অফ আর্মি স্টাফ আর কি। তো উনি নাকি রাত্রিবেলা বেশ সব অল কমান্ডারদের সাথে যেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন যে নট টু শুট এনি মোর, ছাত্রদেরকে কোনো রকম যাতে গুলি না করা হয় এবং তাদের মিছিলকে যাতে সুন্দরভাবে স্পেস করে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। এটা রাত্রেবেলায় নাকি হয়েছিল। তারপর সকালবেলা যখন 11টার দিকে তার কাছে গেলেন, গিয়ে বললেন, 45 মিনিট সময় দেওয়া হয়েছিল তাকে, যে আপনি যদি রিজাইন না করেন তাহলে আমার সেনাবাহিনী তারা কোনো গুলি করবে না, আমাকে উইথড্র করে নিয়ে আসতে হবে। কারণ গতকালকে আপনারা জানেন এক্স আর্মি চিফ অফ স্টাফ ইকবাল করিম ভুইয়া থেকে আরম্ভ করে ব্রিগেডিয়ার শাখাত থেকে আরম্ভ করে ব্রিগেডিয়ার জেনারেল আনাম থেকে আরম্ভ করে অনেকেই বক্তব্য রেখেছেন, সেটা আপনারা সবাই দেখেছেন, জানেন। সুতরাং আর্মির মধ্য থেকে মেসেজটা ওয়াজ ক্লিয়ার, জনগণের মুখোমুখি এই দাঁড়াবে না। তো আজকে যখন সেটা গিয়ে তাকে বললো, বলার পর আমার মনে হয় যে উনি তখন বুঝতে পারলেন, যে যখন বললো যে আর্মি আপনি যদি আমাদের কথা না শুনেন, কারণ শেখ হাসিনা যখন বসা ছিল তখন চিফ ছিল এবং 46 ব্রিগেডের কমান্ডার যিনি আছেন দায়িত্বে তিনি ছিলেন। যাই হোক, উনি নাকি তখন কাগজের উপর সাইন করে, এবং মানে ঘটনাটা ঘটছে মানে 45 মিনিটসের মধ্যে। আপনি দেখেন যে ভিডিওটা দেখেছেন তার চলে যাওয়ার, কিভাবে তাড়াহুড়ো করে সে হেলিকপ্টার থেকে নেমে কিভাবে গাড়িতে উঠলো, এটাতে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজে আপনি যদি একটু স্টাডি করেন আপনি বুঝতে পারবেন যে সে তখন খুব ইয়ের মধ্যে সে চলে গেছে। অর্থাৎ আমি এটা শেয়ার করলাম, জাস্ট এটা দিয়ে কোনো রেজাল্ট আসবে না, বিকজ অলরেডি সি ফ্লিউড এবং সে নাই, সে চলে গেছে। চলে যাওয়ার পর আমার বক্তব্যটা, এই ভূমিকাটা বলার উদ্দেশ্য হলো যে ইন্ডিয়াতে গিয়ে সে যে অজিত দোভালের সাথে কথা বললো, এটা আমার কাছে কিন্তু এটা ভালো বলতে পারবেন আমাদের মেজর মিজান কিংবা কর্নেল মুস্তাফিজ সাহেব, এটা আমার কাছে বন্ধু রাষ্ট্র, তার সাথে তার সখ্যতা আছে, তাকে তার মনে করবে। কিন্তু জিনিসটা কি, এটা একটা গভীর বিশ্লেষণের ব্যাপার আছে। কারণ ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই, কিন্তু ভারত যে কাজটা আওয়ামী লীগকে দিয়ে এতদিন করেছে, মানে এই জিনিসটা তো আমাদের মানে এই প্রজন্ম তো এটা সহ্য করবে না, এবং এটা গ্রহণ করা উচিত নয়। সুতরাং আমাদেরকে আগামী দিনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য আপনি যেটা বলছেন যে আমাদেরকে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশকে গড়ার জন্য আমাদেরকে যে যে শহীদ হয়েছেন, যে দমন পীড়ন এবং যে নির্যাতন হয়েছে, সে থেকে আজকে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এবং সেই বৈষম্য নিরসনের জন্য ছাত্ররা যে আন্দোলন করেছে, গুম খুন মানবাধিকার লঙ্ঘন যেটা হয়েছে তার বিচার হওয়া দরকার। এবং আপনি সেটাই বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সময় প্রচন্ড মানে বিরাট চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? যেটা মুস্তাফিজ ভাই বলেছেন, মিজান ভাই বলার চেষ্টা করেছেন, সঠিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করাটাও তো এখন একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি আসছি, যে কোন প্ল্যান নিয়ে আছে আমরা তো জানি যে আগে থেকে প্ল্যান বি, আমি কিন্তু মনে করি এটা আমার আমি জানি না আমার অন্য সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ তারা কিভাবে নেবেন। আমি মনে করি এখন কিন্তু আমরা মানে একটা, ওই যে বললাম স্বাধীনতা অর্জন তো হলো, বিপ্লব তো সফল হলো, কিন্তু এর পরেরটা কিন্তু খুব ডেঞ্জারাস পিরিয়ডে আমরা আছি। এখন কিন্তু আমরা একটা খুব একটা, এটাকে কি বলে এটা, কারণ এখন কিন্তু অনেক রকম ষড়যন্ত্র হতে পারে। কারণ কিন্তু এর মাঝে কি হচ্ছে, যেটা আমাদের ছোট ভাই বলে গেছে, যে তারা এটা দেয় না, গণভবনে যে লুটপাট, সংসদ ভবনে গিয়ে যেভাবে, এবং আমি জানি না এটা কতটা সত্যতা যে সংসদ ভবনের পেছনে গণকবর পাওয়া গেছে। আমি জানি না প্রত্যেকটা দর্শকে কমেন্ট বক্সে কমেন্ট করছে গণকবর পাওয়া গেছে। সারোয়ার ভাই যেটা বললেন এটা আমিও শুনেছি, যে সেখানে একটা গণকবরের মতো পাওয়া গেছে। এটা তো ধরেন তদন্তের ব্যাপার, এবং যেটা সারোয়ার ভাই বলেছেন এটা যথার্থ, যে এটা নিশ্চয়ই তদন্ত হবে। এবং আমরা যেহেতু একটা ঘটনা শুনলাম, এখন এনার্কি সৃষ্টির একটা কিন্তু মোক্ষম সময় এই পর্যায়ে, যেহেতু এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি শুধু আছেন আর সেনাপ্রধান আছেন, সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যে আমি সবকিছু করবে, কিন্তু আর কিছু কিন্তু নাই। এখন ধরেন এই আইজি
আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আজই তো নিশ্চয়ই পলাতক। আজকে প্রধান বিচারপতির বাসা ভাঙচুর হয়েছে, প্রধান বিচারপতি নাই। আপনি খেয়াল করেন কথাগুলি। না, সুতরাং আজকে যে মানে অবস্থায় শেখ আমরা আছি, হাসিনা চলে গেছেন, কিন্তু ওনার তো বাকি যাদেরকে বসিয়েছিলেন তারা তো সবাই আছে স্টিল এখনো। সবাই থাকলেও তো আপনি কি বললাম আপনাকে, আপনি রাষ্ট্রপতি এক, বঙ্গভবনে উনি একমাত্র একটা ব্যক্তি আছে দেখেন। আপনার ঢাকার যে পুলিশ কমিশনার কিংবা প্রধান বিচারপতি কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা তো পুড়েই গেছে। মানে এখন তো কোনো সরকার কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো সরকার নাই। এই মুহূর্তে সরকারটা, সরকার নেই, কিন্তু বিভিন্ন হ্যাঁ প্রশাসনে তো উনি যে ব্যক্তিগুলোকে বসিয়ে গেছেন হ্যাঁ সেই সেটাই বলতেছি। ব্যক্তিগুলোই আছে। সেই ব্যক্তিগুলো তো এখন পলাতক, সেই ব্যক্তিগুলো তো এখন আহ, আপনার ইয়ের মধ্যে, দায়িত্বের মধ্যে নাই। নাই। নাই মানে তারা করতে পারবে না। কারণ এখানে প্রত্যেকের মন্ত্রী থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে প্রত্যেকের বাড়ি, গ্রামাঞ্চলে কিন্তু প্রত্যেকের বাড়িতে আগুন, লুট ইত্যাদিতে হয়েছে। এটা 15 বছরের বহিঃপ্রকাশ। কারণ তিনটা নির্বাচনে এদেশের যে ইয়াং যে গ্রুপটা আছে তারা ভোট দিতে পারে না। এক, এখন দুই, এখানে কি বৈষম্যবিরোধী পরিমাণ আন্দোলনে যে, লোকজন পালাবে বা হ্যাঁ পালাতে এই দিবে যে কিনা, সেটা এখন এয়ারপোর্ট দিয়ে আমরা আমরা তো শুনছি যে এয়ারপোর্টে মানে যাতায়াত এয়ারপোর্টে যারা বড় বড় রাঘব বল চলে গেছে, এখন আছে যেগুলি আরাফাত রহমানের মতো একজন মানে কি শব্দ ইউজ করব, কুলাঙ্গার বলবো কিনা, বলাটা ঠিক হবে কিনা, মিলন ভাই, এই সারোয়ার ভাই কুমড়ো দিয়েছেন পটাশ যে বিহারি, জি। কুমড়ো পটাশ বিহারি আচ্ছা ও যাই হোক, সত্য কথা বলতে জানে না। আপনি খুব সাহিত্যিক ভাষা ইউজ করেছেন, আমি বলবো কুলাঙ্গার। যাই হোক, কারণ সে শেষ মুহূর্ত পর্যন্ত সে থাকবে। কালকেও যেভাবে কথা বলছে, চোর চরিত্রহীন, একটা চোর চরিত্রহীন লুটেরা। হ্যাঁ, তো সুতরাং এই দেশে আজকে শেখ হাসিনার সর্বশেষ রেস্কিউ মিশন, মানে আওয়ামী লীগে আর কোনো নেতৃত্ব নাই, এর বরাবর সে রাষ্ট্র চলে, পলকের বরাবর সে রাষ্ট্র চলে। আচ্ছা সরোজ ভাই, আমি শেষ করি। আপনার যে করবেন, প্রশ্নটা হ্যাঁ, গোলাম করেছেন সারা মিলন। যে করেছেন, দেখেন সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায় আঘাত এসেছে। আমার মনে হয় সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, নাম্বার 1। নাম্বার 2, ব্যক্তিগত আক্রোশ যাদের আছে এই পর্যায়ে কিন্তু আপনার আক্রমণ চলতেছে। যদিও আজকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান খুব একটা বিজ্ঞচিত স্টেটমেন্ট দিয়েছেন, যেটাকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দিত করতে চাই। তার মহাসচিব মির্জা ফখরুল করেছেন যে আজকে আমাদেরকে সংযত হতে হবে এবং কোন রকম হত্যা মানে রিভেঞ্জ যাতে আমরা না নিই, আমরা যাতে নৈরাজ্য সৃষ্টি না করি, সেই ব্যাপারে তারা বলেছেন। এবং এখানে চ্যালেঞ্জগুলি যেটা বললেন যে সরকার গঠন নাম্বার 1 চ্যালেঞ্জ, কারা কারা হবে। নাম্বার 2 হলো হত্যার বিচার এবং যারা দোষী তাদেরকে বিচার করা, এবং এই জিনিসগুলি করাটাই কিন্তু বিরাট চ্যালেঞ্জ আমাদের। তো আপনার মনে আছে পরশুদিন আপনার এপিসোডে আমি এসেছিলাম, সেদিন কিন্তু আমি বলেছিলাম আগামী 72 ঘন্টা কিন্তু আমাদের ক্রুশিয়াল, এবং আপনি 72 ঘন্টা জানেন 48 ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে গেছে। সুতরাং এটা আমি ইনফরমেশন পেয়েছিলাম, কিংবা আমার বয়স যাই হয়েছে, আমার অভিজ্ঞতার থেকে 90 এরশাদের সময় আমি যেহেতু ছিলাম তার সাথে, 90 তার শেষ করবেন পরিবর্তনটাও আমরা দেখেছি। তো সুতরাং এই সময়টা থাকে না। কিন্তু আজকে উনি যেটা, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন সারোয়ার ভাইকে, যে আজকে উনি কি অন্যভাবে করতে পারতেন না, অ্যাকচুয়ালি হাসিনা কি করে গেছে জানেন? হাসিনা কিন্তু দেখেন, এরশাদ সাহেব পতনের পর এরশাদ সাহেব জেলে গেছেন, জেলে থেকে 5টা সিটে উনি এমপি হয়েছেন। আওয়ামী লীগ কিন্তু রক্ষা হইতে পারতো, কারণ আওয়ামী লীগ 75 বছরের দল, আজকে তারা তো নাই। তারপরে একটা ইতিহাসটা বলতে হয়, আওয়ামী লীগ কিন্তু আজকে উনি যদি পদত্যাগ করে যদি সেইভাবে একটা ইয়ের মধ্যে দিয়ে যাইতেন, তাহলে আমার মনে হয় দেশটা আরো ভালো থাকতো। কিন্তু উনি কি করছেন? আওয়ামী লীগকে কবর দিচ্ছেন, ওই নিজেকে কবর দিচ্ছেন। আর শেখ মুজিবুর রহমানের কথা তো বললামই, যে ওনার 71-এ যাও, এটা অনেকে আমরা সম্মান করে থাকি, তার 71 পর্যন্ত তার ভূমিকার জন্য, আজকে সেটাও কিন্তু সে শেষ করে গেছে। আমি লাস্টলি যে কথাটা বলতে চাই, যে আমাদের এই দেশটাকে আমরা যেহেতু আগামীতে বাংলাদেশটাকে আমরা একটা মেধাভিত্তিক রাজনীতিবিদদের একটা সংসদ যাতে হয়, সরকার যাতে হয়, স্বচ্ছতা জবাবদিহিতা যাতে আমরা নিশ্চিত করতে পারি, এবং আমরা যাতে করে এটাকে কি বলবো, যে একটা সুশাসনের দিকে আমরা পরিচালিত হয়, এইটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, এটার জন্য যদি ওই যে আপনার 3 মাস 6 মাসের মধ্যে করতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এই কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আওয়ামীকরণ করা হয়েছে, এটাকে ক্লিন করতে হবে। এবং এটাকে ক্লিন করতে হলে একটা সরকার, জনগণের প্রতিনিধি সরকার, সেটা করতে হবে। আরেকটা কথা বলে শেষ করতে চাই, যে সেই সরকারকে আগামী দিনের নির্বাচনী ব্যবস্থায় আমাদের সংবিধান